ভাবে একবার কোনো শাসক গোষ্ঠী এসে বাধা দিল, আবার কিছু কিছু সাহিত্যিকরা উঠিয়ে আনলো। যেরকম জসীমউদ্দিনকে তো আমরা অনেক একটা বিশাল বড় গ্যাপের পরে পাইলাম, তারপরে আবার একটা বিশাল বড় গ্যাপের পরে আমরা আল মাহমুদকে পাইলাম। মাঝখানে তো অনেক অনেক গ্যাপ। এখন আমরা যদি অনেক আগে চলে যাই সেই ক্ষেত্রে তো মানে অনেক আগে বলতে ধরেন হচ্ছে ইস্ট ইন্ডিয়া বা পাশ্চাত্য আসার আগে, হ্যাঁ ধরেন হচ্ছে মুঘলরা, বা তারও যদি আগে দেখি এরপরে ধরেন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, প্রত্যেকটা কেসে তো আমরা আসলে দেখলাম যে আমার কাছে মনে হয় বাস্তবতা বা মানুষের জীবন, অধিকার, কষ্ট, সুখ সবগুলোর একটা ছড়ায় ছিটায় ছন্ন ছাড়া একটা জিনিসকে বিচ্ছিন্ন একটা জিনিসকে এক করে সে একটু কাজ করতে। এটা তো অবশ্যই। তো দেখা গেল যে যখনই যে শাসক গোষ্ঠী আসলো না কেন, প্রত্যেকে এসে কিন্তু ধরেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা হচ্ছে কোম্পানিগুলো যারা, ওরা তো ব্যবসার উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে করতে হলে অবশ্যই আমার ক্ষমতাটা বসাতে হবে। বা মুঘলরা, ওরা তো মেনলি ব্যবসা থেকে এসে ক্ষমতাটাই নিতে দেয়। হ্যাঁ, কিন্তু যাই হোক প্রত্যেকেরই এখানে একটা বিষয় আছে, যখন ব্যবসাকে অতিক্রম করে যখন আসলে মানুষ রাজনৈতিক চেতনাকে ধারণ করে বা এখানে একটা শাসন ব্যবস্থা বা রিজিম আসলে প্রতিষ্ঠা করতে যাবে, তখন অবশ্যই স্থানীয় বা ওই এলাকাটার বা ওই টেরিটরিটার সংস্কৃতিটাকে আসলে তাকে বুঝতে হবে এবং এটাই আসতাম। সংস্কৃতির আসলে মিশ্রায়ন ঘটাইতে হবে, তাছাড়া কোনো সংস্কৃতি আসলে সমৃদ্ধ হবে না। এটাই আসতাম। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আসলে মিশ্রণটা যতখানি না হইলো তার থেকে বেশি হচ্ছে আমাদেরটা দমে গিয়ে হ্যাঁ অপরটা বেশি হচ্ছে। এখন আমরা তো এটার তাহলে পেছনে একটা প্রধান কারণ হচ্ছে যে যারা শাসক তারা তো আমাদের এদেশীয় না, হুম, তারা তো বাইরে থেকে আগত, তাই না? হুম। তো যেখানে আসলে শাসকরা বিদেশি, যারা শাসকরা এখানে বিদেশি, তারা তো কখনো চাবে না যে তোমার সংস্কৃতিটা এখানে বেশি আগে যায়। তারা এটাই সবসময় চাবে বলতাম। যে তোমার সংস্কৃতিকে দমিয়ে রেখে তাদের যে সংস্কৃতিটা সেটাকে কিভাবে আসলে এদেশের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেটা ধর্মের মাধ্যমে হোক, সেটা শিল্পের মাধ্যমে হোক, বা সেটা সাহিত্যের মাধ্যমে হোক। এটাই বলতাম যে তাহলে আমরা তো দেখা গেছে যে দুইটা জিনিসই তো হয় ইকোনমিক্যালি ব্যাপারটাকে এত চ্যালেঞ্জ করে ফেলে যে মানুষ আসলে যে ভাববে এই সময়টুকুই নাই বাঁচার তাগিদা। সেকেন্ড হচ্ছে আমার সংস্কৃতিটাকে এতখানি ডুবাই ফেলে নিজেটাকে উঠায় দিল যে আসলে প্রথমত ইকোনমিকে এতখানি চ্যালেঞ্জ যে আমার সংস্কৃতি আসলে ডুবে যাচ্ছে, ওটা ভাবার সময়টাই আমার। সেকেন্ড হচ্ছে তার সংস্কৃতি অলরেডি ওই জায়গাটাতে বসে। কিন্তু তাহলে আমরা তো যতটুকু সময় পাওয়া যায়, এটা তো আমাদের ভেবে তো হবে, গেছি। কিন্তু মানে আমরা হচ্ছে পাঁচ নজরুল, দিয়ে তুমি যদি নজরুলের দিকে তাকাও আর কি, নজরুল কি সময় পাইছে? না। তার তো প্রাতিষ্ঠানিক কোনো ভাবতে শিক্ষা নেই, হুম। সে তো স্বশিক্ষিত। তো তার মতো মানুষ যদি ভাবতে পারে, সে যদি একটা পুরো রাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে গিয়ে আসলে কথা বলতে পারে, একটা ঔপনিবেশিক শাসনের মধ্যে থেকে তার বিরুদ্ধে কথা বলা, হুম। সে যদি পারে, আমরা কেন পারবো না? আমরা তো খুশি পারবো, হ্যাঁ। কিন্তু আমার মেইন জায়গাটা হচ্ছে তাহলে এটা কি বলা যায় না যে আসলে যে কোনো শাসক গোষ্ঠী বা যে তখন যারাই আসবে কিনা তারা আসলে একটা রাষ্ট্র বা একটা সমাজ ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বা এটা তো তাদের ঠিক অবশ্যই, করার এটা জন্য তো দুইটা টুল মেইনলি ক্ষমতা ধরে রাখার জন্য তাদের যা যা হ্যাঁ, করা একটা হচ্ছে মেইন এবং- টুল আমার কাছে হচ্ছে দুইটা ইউজ করছে, একটা হচ্ছে ইকোনমি আর একটা হচ্ছে সাহিত্য। হ্যাঁ, এই দুটাকে মানে ইকোনমিক এবং আওতায়- আর্থসামাজিকের সাথে আসলে জড়িত থেকে মানুষের সাহিত্য হুম, এটাই আমাদেরকে আসলে আদার করে দেয়। আমাদেরকে এটা গ্র্যাব করে তুলতে পারলে তার কিছু আসলে আমাদেরকে আসলে আদার করে দেয় কি, আমরা আদার, আর তারা আসলে দেখা যায় কি একটা জাকজমক শ্রেণী, আর আমরা হচ্ছে আদার শ্রেণী। আদার মানে আসলে কি, যারা সবকিছু থেকে বিচ্ছিন্ন বা ডিটাচড, সাবঅল্টার্ন বলতে পারে, হ্যাঁ, মানে রাষ্ট্রীয় একটা শ্রেণী কাঠামো আছে থেকে যারা আসলে- কথা বলতে যারা আসলে মানে কথা বলে না বা যারা যারা সবকিছু সহ্য করে সার্চ করে। নিপীড়িত হঠাৎ শ্রেণী। একবার জেগে ওঠে এবং ওইটাই একটা বিপ্লবে আমরা পরিণত যারা হয়। আসলে নিপীড়িত শ্রেণী, বা আমাদেরকে আসলে এইভাবে আসলে আদার করে দেওয়া হয়, এবং আদার করে দিয়ে গেছে, যেমন মুঘলরাও করে দিয়ে গেছে, যেমন এখানে তোমার সুলতানিরাও করে দিয়ে গেছে, এখানে যেমন ধরো তোমার কি বলি ইংরেজরাও করে দিয়ে গেছে, মানে একদম এখানে ওই শশাঙ্কের পাকিস্তানিরাও, সময় থেকে হ্যাঁ, একদম প্রথম থেকে যাত্রাটা। আদার এখানে নিয়ে একদম ঘুরছে। পাকিস্তানিরাও কিন্তু আমাদেরকে আদার করে দিয়েছে। যদি আদার করে যদি না দিত, তাহলে তো আমরা স্বাধীনতার জন্য এত উন্মুখ হয়ে পড়তাম না, তাই না? তো আমরা আমাদের অর্থনৈতিকভাবে শোষিত হয়েছি বিধায় এখানে আসলে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ আসলে তখনই কোনো একটা বিপ্লবে ঝাঁপিয়ে পড়ে যখন তার অর্থনৈতিক মুক্তি ঘটে না, আর অর্থনৈতিক মুক্তিটার মধ্যে আসলে সকল ধরনের মুক্তিটা আসলে নিহিত উপস্থিত। এটাই আসলে চরম একটা বাস্তবতা। আমরা এই জন্য আসলে 24-এর যে গণজোয়ার আমরা কেন দেখি, যখন আসলে মানুষের
দেখা যাচ্ছে অর্থনৈতিক মুক্তি হচ্ছে না। মানুষ এই যে চাকরির যে কথাটা বলে আমরা হুম জব সেক্টরের কথাও যদি আমরা বলি, এখানেও তো মানুষের অর্থনৈতিক মুক্তিটা ছিল না। মানুষ এক ধরনের বলা যায় কি একটা সংকীর্ণ জলধারার দিকে ধাবিত হচ্ছে। হুম। তখনই তো মূলত মানুষের আওয়াজটা উঠে, যখন বলে না যে দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ কথা বলতে শেখে। হুম তো বিষয়টা আসলে এরকমই যে যখন অর্থনৈতিকভাবে একটা জাতি দীর্ঘদিন যাবৎ শোষিত হতে থাকে, তখনই মূলত তারা মুক্তির পথ নেয়। এই জন্য একটা কথা বলেছিল এই যে ইবনে খালদুন, যে একটা শাসন ব্যবস্থা আসলে 100 বছরের বেশি আসলে ওই শাসন ব্যবস্থা থাকে না, বা তার যে ক্ষমতাটা বা তার যে আসলে স্থায়িত্বটা এটা টিকে না আর কি। তারপর থেকে আস্তে আস্তে আবার এটা দুর্বল হয়ে পড়ে। তো আধুনিক যে রাষ্ট্রগুলোতে এটাতে দেখা যায় এটা আরও কম। এটা দেখা যায় তোমার যে 10 বছর 15 বছরের পর এরপর মানুষের জনগণের মধ্যে একটা আসলে বিতৃষ্ণা চলে এসে, জানো যে দীর্ঘদিন যাবো যখন একটা শাসন কাঠামোর মধ্যে মানুষ যায়, তখন সেখানে আসলে দেখা যায় কি যে মানুষের বাক স্বাধীনতা, অনেক কিছু মানুষের মৌলিক অধিকারগুলো আসলে কি রক্ষিত হয় না। তখনই মূলত মানুষ সাংস্কৃতিক আগ্রাসন চালানোর তখনই চেষ্টা মূলত করে হ্যাঁ, সেই যখন শাসন। সাংস্কৃতিক আগ্রাসনটাও চলে, যখন দেখা যায় একটা দল বা একটা মাত্র জনগোষ্ঠীর সংস্কৃতিটাকে আসলে কি করা হচ্ছে, প্রায়োরিটাইজ করা হচ্ছে, তখনই মূলত মানুষ আসলে কথা বলবে, তখনই মানুষের ভয়েসটা রাইজ হয়। তো তাইলে